20 লাখ টাকা থেকে 0 টাকাও নিয়ে যেতে পারে। অস্ট্রেলিয়া, কানাডা এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে সবকিছু দেখে। ইউএস এর ক্ষেত্রে ওরা তোমার ওভারঅল প্রোফাইলটা সেটাকে হলিস্টিক্যালি জাজ করে দিবে। সো এইচএসসি রেজাল্ট ইজ নট দ্য আলটিমেট গোল। স্কুল কলেজগুলো তাদের প্রাইভেট ফান্ড থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তোমার জন্য ওরাও প্রাইভেট ফান্ড দিয়ে থাকে, যেটা তোমার যে প্রয়োজন নিড সে নিডটা মিট করে। এজেন্সিরা তোমাকে বলবে ভিসা হইতেও পারে না হইতে পারে, তারা ওকে তোমাকে যে স্কলারশিপটা নিয়ে দিবে সেখানে তোমার ধরো খরচ হবে 60 লাখ, স্কলারশিপ পাবা 10 লাখ, আলটিমেটলি তোমার পকেট থেকে দিতে হবে 50 লাখ। তুমি যে বিষয়ে পড়াশোনা করতে চাও সেই বিষয় এখানে পড়তে পারবে, তোমাকে জোর করে অন্য মেজর দিয়ে দেওয়া হবে না। ইউএসএ তে পড়াশোনা করাটা বাংলাদেশি স্টুডেন্টের জন্য এক প্রকার ড্রিমের মতো। আমার ইউএসএ নিয়ে লাস্ট ভিডিওতে অসংখ্য মেসেজ এসেছে যে আমার এসএসসি এবং এইচএসসি তে A+ নেই, তারপরও আমরা কি স্কলারশিপ পাবো, এন্ড কখন অ্যাপ্লাই করলে স্কলারশিপটা বেশি পাওয়া যাবে, কোন টাইমটাতে আইএলটিএস দিব বা কমন অ্যাপটা কিভাবে ফিল আপ করব, কিভাবে এসে লিখবো, এবং এজেন্সি স্ক্যাম ছাড়া কিভাবে নিজে নিজে অ্যাপ্লিকেশনটা করব, কোন টাইমটাতে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করব, এরকম অনেক কিছু। টু বি অনেস্ট, এজেন্সিগুলো তাদের ব্যবসার স্বার্থে এই সিক্রেটগুলো তাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করে না, যার কারণে কিন্তু মিডল ক্লাস ফ্যামিলির যে স্টুডেন্টগুলো তারা কিন্তু অনেক ক্ষেত্রে স্ক্যামের শিকার হয়ে যায়। আজকের এই ভিডিওতে একদম স্টেপ বাই স্টেপ সকল হিডেন সিক্রেট শেয়ার করব। সো লেটস স্টার্ট দি ভিডিও। সো টুডে উই হ্যাভ রাকিবুল হাসান সাফি, এন্ড ও গত 2 বছর আগে ইউএসএ তে পাড়ি জমায়। আমি মনে করি যে আমার থেকেও বেটার এক্সপ্লেইন করতে পারবে, কারণ সাফি রাইট নাও ইউএসএ তে থাকতেছে। সো ইউএসএ যে এনভায়রনমেন্ট বা ইউএসএ তে কেমন কস্ট যায়, বা ও যখন অ্যাপ্লিকেশন করেছিল তার কেমন কস্ট গিয়েছিল, সবকিছু নিয়ে কিন্তু আজকের পডকাস্টে আমরা কথা বলবো। সো সাফি, কি অবস্থা তোমার? অলরাইট, আসসালামু আলাইকুম সবাই। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ আহসান ভাইয়া ইনভাইট করার জন্য তোমার পডকাস্টে। আমি আমার ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে যদি তোমার অডিয়েন্সকে বলি, সেক্ষেত্রে হলো যেটা আহসান ভাইয়া বললো, আমি 2 বছর আগে ইউএসএতে আন্ডারগ্রেড করার জন্য আসছি এবং আমি অন দ্য প্রসেস এগেইন। এবং এছাড়াও আমার আরেকটা পরিচয় আছে, সেটা হলো আমি গত 2 বছর ধরে আমি প্রায় বলতে পারো 2 লাখ 3 লাখের বেশি স্টুডেন্টকে আমাদের ভিডিওর দ্বারা হেল্প করছি। আমাদের যে চ্যানেলটা আই থিঙ্ক আহসান ভাইয়া নিচে কমেন্ট সেকশনে দিয়ে দিবে, বাট তারপরও বলার কথা যে আমাদের তোমাদের গাইডলাইন দেওয়ার জন্য সম্পূর্ণ একটা ফ্রিতে প্লেলিস্ট বানানো আছে, যেটা গত 2 বছর ধরে চলতেছে। তোমরা ওই প্লেলিস্ট দেখে আসতে পারো, তাহলে তোমার বেসিকগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু আহসান ভাইয়ের একটা ভিডিও ছিল, সেখান থেকে আই থিঙ্ক অডিয়েন্সের অনেক কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আজকের এই মূলত পডকাস্ট। দেখা গেল ইউটিউবে লটস অফ ভিডিও, অনেকেই জানে না সেটা হচ্ছে যে F1 ভিসাটা আসলে কি এন্ড এটা আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, এক্ষেত্রে আমি বলবো ইউএসএতে যেই ভিসাগুলো আছে সেটা একটা কোড থাকে, তার মধ্যে একটি কোড হলো F1। এটি একটি নন ইমিগ্রেন্ট ভিসা। নন ইমিগ্রেন্ট বলতে আমি বুঝাচ্ছি, এই ভিসার উদ্দেশ্য হলো তুমি এখানে যে কোনো একটা উদ্দেশ্যে আসবে এবং ওই উদ্দেশ্যটা পূরণ হলে তুমি তোমার দেশে ব্যাক করবা, সেটাকে বলা হয় নন ইমিগ্রেন্ট ভিসা। তো F1টা হলো, এটাকে আমরা যদি বাংলায় মানে আমি সহজভাবে বলি, সেটা হলো মূলত আমেরিকার স্টুডেন্ট ভিসা। তার আমেরিকাতে পড়াশোনার জন্য অনেক টাইপের ভিসা আছে, যার মধ্যে মোস্ট পপুলার হলো F1 ভিসা। এছাড়াও J1, M1 আছে, ওগুলো ক্ষেত্র বিশেষে বিভিন্ন কোর্সের জন্য, বিভিন্ন ট্রেনিংয়ের জন্য দিয়ে থাকে। বাট জেনারেলি আমি যদি বলি, F1 ইজ স্টুডেন্ট ভিসা, যেটার মেয়াদ থাকে 5 বছর। এই F1 ভিসাতে তুমি আন্ডারগ্র্যাড, মাস্টার্স, পিএইচডি এসব উচ্চশিক্ষা নিতে পারবে। অলরাইট, সো ধরো আমি একজন নতুন অ্যাপ্লিকেন্ট, আমি এইচএসসি মাত্র দিলাম। আমাকে তুমি দুইভাবে ভাবতে পারো, একটা হচ্ছে ধরো যে আমি 2024 বা 23 সালে এইচএসসি দিছি, আর হচ্ছে ধরো যে আমি এখন মাত্র 25 সালে এইচএসসি দিছি। দুইটা মানুষ ধরো, আমি ইউএসএ তে অ্যাপ্লিকেশন করার জন্য আমার কোন টাইমটা পারফেক্ট হবে, যেখানে আমি হচ্ছে ভালো স্কলারশিপ পাবো বা ভালো ইউনিভার্সিটিগুলো আমাকে অ্যাকসেপ্ট করার একটা টাইমিং থাকবে। প্রতিটি কান্ট্রির মতো ইউএসএতেও অ্যাপ্লিকেশন করার একটা নির্দিষ্ট সময় আছে। তোমরা যদি, যেহেতু এটা মেইনলি আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের জন্য বলা হইতেছে, যারা এইচএসসি পরীক্ষা দিয়ে যাবে, অথবা ইউএসএ ক্ষেত্রে সবচেয়ে মজার জিনিসটা হলো তুমি এইচএসসি পরীক্ষা দেওয়ার আগে অ্যাপ্লিকেশন করে তোমার স্কলারশিপটাও কনফার্ম করতে পারবা। তো মেইনলি আমি যদি বলি যে এই যে অডিয়েন্সগুলো যারা দেখতেছে, আমরা এখনই অ্যাপ্লিকেশন করব, তাহলে এই যে জুন মাস চলতেছে, জুন মাস হবে তোমার জন্য পারফেক্ট। এখন এই অ্যাপ্লিকেশন যে জুন মাসে করবে, এটা কাদের জন্য? আমি যদি স্পেসিফিকলি বলি, এইচএসসি 2025, যেটা আলটিমেটলি 1 থেকে 1.5 মাস পর হবে, তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবেই। এছাড়া এইচএসসি 26, আর আমি যদি প্রিভিয়াস ব্যাচগুলোর কথা বলি, তাহলে এইচএসসি 24, এইচএসসি 23, তারাও এই অ্যাপ্লিকেশন করতে পারবে, যেটি শুরু হবে অগাস্ট মাস থেকে এবং সেই অ্যাডমিশনটা চলবে হলো জানুয়ারি মাস পর্যন্ত।
এখানে একটা কথা হলো যে আমি যদি এইচএসসি 22 এবং এইচএসসি 23-24 যেই ব্যাচেরই হয়ে থাকে, আমরা যে অ্যাপ্লিকেশন করব আমরা হয়তো বা ইউনিভার্সিটি শুরু করে দিছি, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি যদি আন্ডারগ্রেডের জন্য অ্যাজ আ ট্রান্সফার অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে এবং ফার্স্ট ইয়ার অ্যাপ্লিকেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবে। ইউএসএর মজার জায়গাটা এরকম, তুমি যে কোনো সময় ওখানে একদম জিরো থেকে স্টার্ট করতে পারবে এবং আমি বারবার বলতেছি তোমার অগাস্ট থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে। সো প্রিপারেশন নেওয়ার জন্য আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট অ্যান্ড পারফেক্ট টাইম। তুমি সব কিছু গুছিয়ে ফেললে তুমি তোমার এইচএসসি পরীক্ষা যারা দিয়ে ফেলছো তারা তো অ্যাপ্লিকেশন করতে পারবেই, সাথে সামনে যারা এইচএসসি পরীক্ষা দিবা তারাও অ্যাপ্লিকেশনটি সাবমিট করবে সময় মতো। এবং আমি যদি আরও স্পেসিফিকলি বলি আসান ভাইয়া, সেটা হলো তোমরা যারা আগামী বছর এইচএসসি পরীক্ষা দিবে তাদেরও দিস ইজ দ্য রাইট অ্যান্ড পারফেক্ট অ্যান্ড আইডিয়াল টাইম টু অ্যাপ্লাই ফর আন্ডারগ্রেড ইন দ্য ইউএস। তখন তারা এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগেই ইউএসের অ্যাডমিশন অফিস থেকে বিভিন্ন ইউনিভার্সিটি যেখানে তারা অ্যাপ্লিকেশন করছে সেখান থেকে স্কলারশিপ লেটার পাবে। এটাই হলো সুন্দর দিক ইউএসের, যে ওরা আলটিমেটলি তোমার ওভারঅল সব কিছু দেখবে, যেটা নিয়ে আমরা সামনে কথা বলবো অবশ্যই। কিন্তু ওরা শুধুমাত্র অন্যান্য কান্ট্রির মতো, আমি যদি কম্প্যারিজনে যাই ডিরেক্ট, অস্ট্রেলিয়া, কানাডা, ওরা যেরকম তোমার এইচএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে সব কিছু দেখে আর আইএলস অ্যান্ড দ্য আদার স্টাফস, বাট ইউএসের ক্ষেত্রে ওরা তোমার ওভারঅল যে প্রোফাইলটা সেটাকে হলিস্টিক্যালি জাজ করে দিবে। সো এইচএসসি রেজাল্ট ইজ নট দ্য আলটিমেট গোল, ওকে, ইউএসএ আন্ডারগ্রেড অ্যাডমিশনের ক্ষেত্রে। তো আমি এখানে কিছু কোশ্চেন পেয়েছি ইউটিউবে, অনেকে আমাকে তাদের রেজাল্ট শো করতেছিল যে ভাই আমার হচ্ছে এসএসসি-তে হচ্ছে আমার 4 পয়েন্ট সামথিং, তারপরে এইচএসসি-তে 4 পয়েন্ট সামথিং এবং আইএলস-এ আমার হচ্ছে 6 এর মতো। সো আমরা কি স্কলারশিপ পাবো নাকি? সো এই স্কলারশিপ নিয়ে কিন্তু অনেকের হচ্ছে সাফি অনেক ধরনের কনফিউশন যে আমার রেজাল্ট এমন, আমি স্কলারশিপ পাবো না কিছু। স্কলারশিপটা আসলে কত ধরনের হয় বা স্কলারশিপটা কিভাবে কাজ করে, এটা নিয়ে ইনফরমেশন যদি তুমি প্রোভাইড করো তাহলে কিন্তু বেটার হয়। যেহেতু অডিয়েন্সরা অনেক বেশি বিগিনার স্টেজে, আইএলসের একটা স্কোর কখনোই তোমার ইউএসএ অ্যাডমিশনে অথবা যে কোনো কান্ট্রি অ্যাডমিশনে স্কলারশিপটা তোমাকে দিবে না। আইএলসের উপর ভিত্তি করে স্কলারশিপ দেওয়া হয় না। আইএলসের স্কোরটা তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, তুমি ইংলিশে কথা বলতে পারো কিনা সেটা জাজ করা হয়। বিকজ তোমার বুঝতে হবে তুমি একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যেতেছো, ওখানে তোমার পড়াশোনা করতে হলে তোমার ইংলিশে কথা বলতে জানতে হবে। এই জিনিসটা প্রুভ হিসেবেই তোমার আইএলস দেওয়া লাগে। এখন আসি স্কলারশিপের ব্যাপারে। স্কলারশিপের ব্যাপারে এখন একটা জিনিস আসতে পারে, যেটা হয়ে গেছে, আমি অলওয়েজ বলি পাস্টে যেটা হয়ে গেছে তুমি ওটা চেঞ্জ করতে পারবা না, তুমি সামনে যেটা করতে পারবা ওইটা তুমি করবা। সো তাদের উদ্দেশ্যে বলতেছি যাদের এইচএসসি পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে, অথবা আমি বলবো যাদের জিপিএ 5-এর নিচে আছে, হয়তোবা সেটা খারাপ বলতেছি না, বাট আলটিমেটলি তোমার ওয়ারিড যে তোমার জিপিএ কম, তুমি এখন স্কলারশিপ পাবা কিনা। এখানে আসে এগেইন ওই ওয়ার্ডটা, তোমার বুঝতে হবে যে তোমার যে অ্যাডমিশন প্রোফাইলটা সেটা হলিস্টিক্যালি যখন অ্যাপ্রোচ করবে সেটা শুধুমাত্র তোমার একাডেমিক্সের উপর ভিত্তি করে দিবে না। এখন কথা হলো তাহলে ভাইয়া জিপিএ 5 পেয়ে কি লাভ নাই? তোমার প্রতিটা হার্ডওয়ার্কের এখানে লাভ আছে। তুমি যদি জিপিএ 5 পাও, তুমি একাডেমিক্যালি নিজেকে কিন্তু প্রফিশিয়েন্ট অথবা তুমি যে পারফেক্ট সেটা প্রুফ করতেছো। এখন এটা অল্টারনেটিভে কী করবো, যেহেতু ভাই আপনি বারবার বলতেছেন যে পাস্টে যেটা হয়ে গেছে সেটা নিয়ে কোনো আসলে তুমি কিছু করতে পারবা না, সামনে কি করবা। ইউএসএতে এক টাইপের এক্সাম আছে, সেটা তোমরা সবাই জানো না, সেটা হলো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। মূলত দুই টাইপের আমরা টেস্ট দিয়ে থাকি ইউএসএ অ্যাডমিশনের জন্য। একটা হলো ইপিটি, উইচ ইজ বেসিক্যালি ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, সেটা আইএলস হতে পারে, টোফেল হতে পারে, পিটিএ হতে পারে, ডুওলিঙ্গো হতে পারে। আর অন্যদিকে হলো স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, ওখানে আসবে এসএটি, এসিটি। এই জিনিসগুলো কি, ওই যে ইপিটি, সেই ইপিটি কোর্সটা শুধুমাত্র ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য ডিজাইন করা হয়েছে। কজ তুমি একটা এমন কান্ট্রিতে থাকো যেখানে হয়তোবা তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ না, তুমি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান অথবা আফ্রিকার যে কোনো কান্ট্রি বলো, অবশ্যই তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ হয়ে থাকে তুমি ইপিটি দিবা না, তার মানে ওইটা তোমার জাস্ট ইংলিশ প্রফিসিয়েন্সি। আর স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কি, স্ট্যান্ডার্ডাইজ টেস্ট ওয়ার্ডটা দ্বারাই তুমি বুঝতেছো তোমার স্ট্যান্ডার্ডটাকে বিবেচনা করা হবে ওইটা দিয়ে। তোমার এইচএসসি রেজাল্ট কম, তোমার স্ট্যান্ডার্ডাইজ টেস্টে ভালো করতে হবে। স্ট্যান্ডার্ডাইজ টেস্ট কী করে আবার তোমাকে বলি, সেটা হলো এসিটি। এসিটি এক্সামটা মূলত ইউএসের যে এডুকেশন কালচার বলো, তুমি ইউএসএ যে পড়ালেখার স্টাইল বলো, সেই অনুযায়ী ওই টেস্টটা ডিজাইন করা হয়েছে।
যখন তুমি এসিটির ওই এক্সামটাতে ভালো মার্কস পাও, যেটা 1600 মার্কের এক্সাম হয়, সেখানে যখন ভালো মার্কস পাও, ওই ভালো মার্কসটা তোমাকে আলটিমেটলি তোমার স্ট্যান্ডার্ডটাকে প্রুভ করে। তখন তোমার এইচএসসিতে যদি কম মার্কসও থাকে, তুমি তোমার ওই এসিটিটা দিয়ে তোমার একাডেমিক্যালি নিজেকে একটা পারফেক্ট মানুষ হিসেবে, অথবা এখানে আমি বলবো পারফেক্ট স্টুডেন্ট হিসেবে প্রেজেন্ট করতে পারতেছো, এবং তোমার যে একটা ল্যাকিংস আছে এখানে, যে আমার জিপিএ কম, সেটা তুমি আলটিমেটলি ফিল আপ করে দিতেছো। এগেন আমি তোমাকে আরেকটা কথা বলবো, এটা কিন্তু হলিস্টিক্যালি অ্যাপ্রোচ করা হইতেছে। তোমার শুধুমাত্র এই এইচএসসি জিপিএ না, তোমার জিপিএর সাথে তোমার এক্সট্রা কারিকুলার্স, তোমার আদার্স অ্যাক্টিভিটিস, দেন তোমার প্রফিসিয়েন্সি টেস্ট অ্যান্ড আদার থিংস, এভরিথিং, তোমার এসএস, তোমার লেটার অফ রিকমেন্ডেশন, সব কিছু দেখেই তোমাকে স্কলারশিপ দেবে। সো এই ভুল থেকে বের হয়ে আসো যে আমার আইএলটিএস এর স্কোর তোমাকে একটি স্কলারশিপ দিবে, এবং তোমার জিপিএ 5 এইচএসসিতে একটা তোমাকে স্কলারশিপ দিবে। এগুলোর অবশ্যই ইম্পর্টেন্ট আছে, বাট দেয়ার আর সাম আদার স্টাফস ফর ইউএস আন্ডারগ্রেড অ্যাপ্লিকেশন। যেমন বাংলাদেশি এজেন্সির ক্ষেত্রে কি হয়, তারা হচ্ছে কিছু সিলেক্টেড ইউনিভার্সিটিসগুলোতে অ্যাপ্লাই করে, বাট মানে স্টুডেন্টরা হচ্ছে জানেই না যে ইউনিভার্সিটি সিলেকশনটা কতটা ইম্পর্টেন্ট। সো এই ক্ষেত্রে আমি চাই যে তুমি তোমার মুখ থেকেই বলো যে ইউনিভার্সিটি সিলেকশনটা কেন ইম্পর্টেন্ট ইউএসএ অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। ও মাই গড, এটা অনেক বড় একটা টপিক। আমি শর্ট করে বলি। প্রথমে এজেন্সি নিয়ে দুইটা কথা বলবো। তুমি প্রথমে এটা চিন্তা করবে, বাংলাদেশের সার্টেন কিছু এরিয়াতে একটা ফ্ল্যাট নিয়ে 4-5 জন নিয়ে এজেন্সি খুলে দিবে, আমাদের স্টুডেন্টরা ইউএসএতে গেছে, এই সেই। আমরা ডে 1 থেকে একটা জিনিসের বিরুদ্ধেই ছিলাম, সেটা হলো এই টাইপের প্রতিষ্ঠান, এবং আমরা অলওয়েজ এটার বিরুদ্ধে থাকবো। কেন? তুমি যার কাছে যাইতেছো সে বাংলাদেশে বসে থেকে ইউএসএ এডুকেশন সম্বন্ধে জানবে না। সে তোমাকে বোকা বানায়, তোমার কাছ থেকে শুধু টাকা নিতে পারবে, তোমার যে কষ্টের টাকাটা। তোমাকে প্রথম দিন বলবে তুমি ফাইল ওপেনিং করো, দ্বিতীয় দিন তোমাকে বলবে আপনি পাসপোর্ট বানাইতে দেন, পাসপোর্ট দেওয়ার পর ওয়েট করেন, এই চার্জ সেই চার্জ, এত চার্জ দিয়ে দিবে। এখন হচ্ছে ওরা চালাক হয়ে গেছে, এখন বলে যে আপনার আফটার ভিসা আপনি টাকা দিয়ে আপাতত ফাইলটা ওপেন করেন, ফাইল ওপেন করতে 10,000 টাকা, সামথিং 20,000 টাকা, এরকম। মানে ওরা খুব চালাক হয়ে গেছে। এই কালচারটা ডিস্ট্রয় করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। নট অনলি আমরা, যেই কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা সবাই উদ্যোগটা নিচ্ছে। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দেম অ্যাজ ওয়েল। আমি সবার নাম নেব না, বাট তোমরা এই কন্টেন্টগুলো দিতে পারো। আমাদের উদ্দেশ্য এই যে যারা স্ক্যাম করতেছে এই বিষয়গুলো নিয়ে, তাদের এই বিজনেসগুলো ধ্বংস করা, কারণ তারা এটা যোগ্য না। আমি ডিরেক্ট বলতেছি, আপনারা এই জিনিসগুলো যোগ্য না, কারণ এখানকার সিস্টেমটা কিভাবে কাজ করে, অ্যাপ্লিকেশনটা কিভাবে কাজ করে, এটা যদি একটা স্টুডেন্ট না জানে, সে এখানে এসে অনেক বড় প্রবলেম ফেস করবে। সো ডে 1 থেকে তুমি একটা জিনিস বিবেচনা করবে, তুমি একটা 12 বছর যে পড়াশোনা করছে তার এতটুকু যোগ্যতা থাকা উচিত যে তার নিজের অ্যাপ্লিকেশন নিজে সুন্দর করে বুঝে করতে পারবে, অন্যজনের উপর রিলাই হয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তোমাকে একটা ওয়ার্ডে আমি বলবো, এজেন্সিকে না বলো, মাত্র তুমি তোমার অ্যাপ্লিকেশনটাকে সুন্দরভাবে গুছায় তুলতে পারবা। ইউনিভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে তোমাকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলি, সেটা হলো ক্যানাডার one of the like popular destination for undergrad and graduate as well. তুমি যদি ক্যানাডা কিন্তু ইউএসএ থেকে বড় কান্ট্রি, তারপরেও ক্যানাডাতে তুমি যদি ইউনিভার্সিটির সংখ্যা দেখো, ইটস লেস দ্যান 500, প্রতিনিয়ত বাড়তেছে। বাট কম্পেয়ার টু ইউএস, যেখানে ইউনিভার্সিটি মোর দেন 5000, কোথায় 500, কোথায় 5000, ইউএসএতে এত ইউনিভার্সিটির মধ্যে তুমি কয়টা অ্যাপ্লিকেশন করতে পারবে? একটা আইডিয়াল অ্যাপ্লিকেন্ট 15টা থেকে 20টা কলেজে অ্যাপ্লিকেশন করে, অনেকে এর থেকে কমও করে। ইট ডিপেন্ডস অন ইউ, হাউ ইউ রিসার্চ অ্যান্ড তোমার কোন কলেজগুলো পছন্দ হয়েছে। এতগুলো কলেজের মধ্যে থেকে তোমার নিজের মধ্যে ওই কলেজটা তোমার জন্য কোনটা পারফেক্ট কলেজ হবে, সেটা তোমার বের করার জন্য অনেকগুলো ধাপ দিয়ে যাইতে হয়। আমি যদি এখন এই ধাপগুলোর কথা বলি, এই পডকাস্ট 3 ঘন্টাও শেষ হবে না, সত্যি কথা বলতে। এই কারণে আমি বলবো যে আমাদের ফ্রি কন্টেন্ট আছে, আমাদের ওয়েবিনার, হাউ টু সিলেক্ট কলেজ, এই জিনিসগুলো নিয়ে আমাদের ফ্রি কন্টেন্ট আছে। আই থিঙ্ক তোমাকে আহসান ভাইয়া কমেন্টে কেউ জিজ্ঞাসা করলে আমি লিঙ্ক দিয়ে দিব, ওদেরকে ওই লিঙ্কগুলো দেখে অবশ্যই কলেজ সিলেকশন করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো অনেকগুলো ক্রাইটেরিয়া এখানে থাকবে। তুমি কি বিষয়ে পড়াশোনা করতে চাও, তুমি কি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতেছো কিনা। ইউএসএতে আরেকটা টার্ম আছে ফাইন্যান্সিয়াল এইড, এটাও একটা ব্রড টপিক। ফাইন্যান্সিয়াল এইড কীভাবে তোমাকে তোমার পড়াশোনার খরচটা কমায় দেবে, কজ ইউএসএতে তোমার বুঝতে হবে শুধুমাত্র প্রতি বছর আন্ডারগ্রেডের জন্য তোমার অলমোস্ট
50 লক্ষ টাকা থেকে 1 কোটি টাকা দিতে হবে প্রতি বছর। আমি আন্ডারগ্রেড হয় 4 বছরের কোর্স, সো ইটস নিয়ারলি ইম্পসিবল ফর মোস্ট অফ দ্য অডিয়েন্স হেয়ার। 1 কোটি টাকা দিয়ে আসলে তুমি এখানে এসে যতই আর্ন করো, যত কিছুই করো, ওই টিউশন ফিটা কখনোই দেওয়া যায় না। এটা তুমিও জানো, আমিও জানি, সবাই মোটামুটি ধারণা করতে পারছো। 1 কোটি টাকা কিন্তু ইজ নট আ কাপ অফ টি। সো এখানে এখন 1 কোটি টাকাটা তোমার বাংলাদেশ থেকেই এখন থেকে প্রিপারেশন নিতে হবে তুমি কত কমাতে পারো। এক্ষেত্রে তোমার ওয়ান অফ দ্য বেস্ট থিং হলো যে তোমার স্কলারশিপের জন্য প্রিপারেশন নিতে হবে। তারপর তোমাকে আরেকটা টার্ম বলা হয়েছে ফাইন্যান্সিয়াল এইড। স্কলারশিপ অ্যান্ড ফাইন্যান্সিয়াল তোমার এই কস্টটা অনেকাংশে কমায় দেয়। আমি যদি একটা এক্সাম্পল দিই, এটা তোমার কস্টকে জিরো আনতে পারে। মানে তুমি ফুল ফান্ডেড, যেটাকে আমরা ইউএসএতে আন্ডারগ্রেড অ্যাডমিশনে বলি ফুল রাইড স্কলারশিপও তুমি পেতে পারো। সেক্ষেত্রে তোমার 1 টাকাও দিতে লাগবে না, যেহেতু ইটস অল অ্যাবাউট হার্ড ওয়ার্ক। সো আমি কেন বারবার হার্ড ওয়ার্ক বা এই জিনিসগুলো বলতেছি, এখানে আবারও একটু এজেন্সিকে নিয়ে আসি। আই এম সরি এজেন্সি গাইজ, আমি আসলে কিছু করার নাই, তোমাদের এইসব জিনিসপত্রগুলো আমার খোলাসা করতে হইতেছে। যে তুমি একটা লিস্ট অফ ইউনিভার্সিটি দিয়ে দিবা যেখান থেকে তুমি কমিশন নিবা, আলটিমেটলি স্টুডেন্টকে ওখানে পাঠাবা, স্টুডেন্টের পড়াশোনা ভালো লাগবে না। সরি, আমরা এই টাইপের কালচার ধ্বংস করতে আসছি এখানে। সেটা হলো তুমি তোমার নিজে ইউনিভার্সিটি নিজে বাংলাদেশ থেকে সিলেক্ট করবে, তোমার মন মতো সিলেক্ট করবে। তুমি জানবে যে তুমি কোন কলেজে কত টাকা দিবে, তুমি কিভাবে স্কলারশিপ পাবা, কিভাবে ফাইন্যান্সিয়াল এইড পাবা, কিভাবে আদার্স স্কলারশিপ পাবা, লোনস দেওয়া হয় ইউনিভার্সিটি, এগুলো নিয়ে তোমাকে কেউ কখনো বলবে না। কিন্তু এগুলো তোমার ওই 1 কোটি টাকাকে 20 লাখ টাকা থেকে 0 টাকাও নিয়ে যেতে পারে। আলটিমেটলি where there is a problem there is a solution as well, but nobody, especially the agency, will not going to give you the solution cause they didn't actually know how to solve it cause they are not here, right? So তোমার ওই জিনিসটা আমার মতে তোমার বোঝা উচিত, কজ তোমার আমার এখানে যে অডিয়েন্সটা আমি জানি দেখতেছি তাদের এজটা হবে 18 বছর থেকে 23 বছরের মধ্যে, রাইট, যারা আন্ডারগ্রেড করতেছে। তো তোমাদের এতটুকু বোঝার ধারণা হওয়া উচিত যে ইউ আর নট আ স্পুন ফিডিং পারসন এনিমোর। তোমার কতগুলো নিজের ভালোর জন্য নিজের ডিসিশন নিতে হবে। সো চুজ দ্য রাইট প্যাথ, বারবার যেটা বলতেছি। অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ফ্রি রিসোর্স আছে তোমার এই অ্যাপ্লিকেশন জার্নিটা ইজি করে দেওয়ার জন্য। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট থিং। আমি কিন্তু অনেকগুলো এজেন্সিতে ঘুরছি জাস্ট বিকজ তারা কি করে না করে এগুলো একটু জানার জন্য, ঘাটাঘাটি করার জন্য। সো লাস্ট টাইম হচ্ছে আমি আমার ফ্রেন্ডকে নিয়ে হচ্ছে ওই চায়না অ্যাপ্লিকেশন করবে, তো তখন এজেন্সি দেখলাম যে এসিটিসি করা একদম। তো ওদের হচ্ছে একটা পিএসও আছে বুঝছো, যে ফার্স্ট টাইমে যে হচ্ছে এন্ট্রি করে। তো মানে খুবই সেই অবস্থা, মানে ওরা হচ্ছে এসিটিসি করা তো একদম ছোট, ওখানে ব্রেন ওয়াশ করার জন্য বেস্ট একটা প্লেস। আমি যাওয়ার পর ফার্স্টে হচ্ছে ধরো একটা পেপার নিল, নেওয়ার পরে হচ্ছে ওরা লিখতেছে যে দেখেন আমি কিন্তু আপনাকে আগে সব ক্লিয়ার করে দিই, এরপর আপনি ডিসিশন নেবেন। মানে হইতেছে যে ওই হচ্ছে আমার জন্য পারফেক্ট পারসন যে হচ্ছে আমাকে সব গাইডলাইন দিবে। তো আমাকে হচ্ছে চায়নার কয়েকটা স্কলারশিপ দেখাইলো যে এইখানে চায়না এত টাকা স্কলারশিপ দেয়, তাহলে আমি যত টাকা খরচ করতেছি এভরি ইয়ার, সো আমি কি ওইখানে কাজ করতে পারবো না? বলে যে এটা তো আপনি ওখানে লিগালি কাজ করার কোনো অপশনস নাই, বাট আপনি হচ্ছে ওইখানে অনেকে কাজ করে বাট ধরা খাইলে ঝামেলা, এরকম আর কি। মানে চায়নাতে এরকম সিস্টেম আর কি। এমনও ফ্যামিলির মানে স্টুডেন্ট আছে যারা হচ্ছে মধ্যবিত্ত, ওরা হচ্ছে পুরো বাড়ি টাড়ি বেঁচে দিয়ে হচ্ছে বিদেশে চলে যায় পড়াশোনা করতে। তো ওই লোকটা যদি 20 লাখ টাকা তুলতেই না পারে ইউএসএ থেকে বা কানাডা থেকে বা চায়না থেকে, সো ডেফিনেটলি ওইখানে যায় পড়াশোনা তো ডেফিনেটলি দরকার। বাট যদি না নিজের খরচ নিজে নাই চালাতে পারে, ওই চায়নাতে গেলে তোমার হচ্ছে স্কলারশিপ দেওয়ার পরও ধরো তোমার নিজের থেকে কস্ট দিতে হবে, এরকম একটা অবস্থা। এরপর চায়নাতে আরও কিছু বিষয় আছে যেখানে হচ্ছে 0 টাকায় পড়া যায়, যেটা হচ্ছে খুবই ভালো স্টুডেন্ট হইলে বা ভালো ব্যাকগ্রাউন্ড থাকে এরকম। তো এই জিনিসগুলো হচ্ছে এজেন্সি ক্লিয়ার করে না, ফার্স্ট অফ অল ক্লিয়ার করে না, জাস্ট স্কলারশিপটা মানুষের মাথায় ঢুকায় দেয়। বাট আপনাদেরকে আসলে মাথা রাখতে হবে যে স্কলারশিপ মানেই যে আপনার সবকিছু সলভ তা না। স্কলারশিপের কিন্তু বিভিন্ন ধরন আছে। ধরেন যে আপনাকে 20% স্কলারশিপ দিল, যেমন ইউএসএ তে আমাদের হচ্ছে প্রেসিডেন্সিয়াল স্কলারশিপ আছে, মেরিট বেস স্কলারশিপ আছে, তারপর হচ্ছে আপনার এই যে অ্যাক্টিভিটিস যেগুলো ধরেন আপনি খেলাধুলায় ভালো, সেগুলোর উপরে কিন্তু স্কলারশিপ আছে আর কি। ওইগুলো যদি একটু এক্সপ্লেন করো যে কি কি টাইপের স্কলারশিপ থাকে। এক্ষেত্রে আমি তোমাকে ইউএস এর ইয়াটা দিয়ে বলতেছি। ইউএসএ তে কয়েক টাইপের স্কলারশিপ থাকবে। 1 মেরিট বেস স্কলারশিপ, 2 নিড বেস স্কলারশিপ। মেরিট বেস স্কলারশিপটা তোমার একাডেমিক্স অ্যান্ড দ্য এক্সট্রা কারিকুলার্স এটার উপর। ইউএসএ আই থিঙ্ক ওয়ার্ল্ডের একমাত্র কান্ট্রি যারা হলো নিড বেস স্কলারশিপ দিয়ে থাকে। নিড বেস জিনিসটা অনেকের কাছে নতুন মনে হতে পারে যে মেরিট বেস তো শুনছি, নিড বেসটা কি? নিড বেসটা হলো তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপর ভিত্তি করে তোমাকে এক্সট্রা স্কলারশিপ দেওয়া, যেটার ক্রাইটেরিয়া তোমার মেরিট না, যেটার ক্রাইটেরিয়া হলো তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন, তোমার বাবা মার ইনকাম, এই জিনিসগুলো। এখন
আমি আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি, সেটা হলো এটা তোমার জন্য আসলে ডিজাইন করা হয়নি আলটিমেটলি। এটা ইউএসএই আমি যদি বলি, যেখানে আলটিমেটলি ওরা ডলারে ইনকাম করে, তাদের ক্ষেত্রেই এই টিউশন ফিটা দেওয়া অনেক কষ্টসাধ্য। যে আমি তোমাকে 1 কোটি টাকা বললাম, মানে $1,00,000 তারাও দিতে পারবে না। সো এই প্রবলেমটা সলভ করার জন্য ইউএস গভর্নমেন্ট, তাদের স্টেট গভর্নমেন্ট, তাদের ফেডারেল গভর্নমেন্ট কী করে, এক্সট্রা এইড বা এইড মানে কি সাহায্য দিয়ে থাকে, যে যাদের পড়াশোনা করার সামর্থ্য নাই তাদেরকে আমরা এই অপরচুনিটিটা দিতে চাই। যেহেতু স্টেট এবং ফেডারেল আলটিমেটলি ইউএসের সিটিজেনদের জন্য এটা দিবে, তো স্কুল কলেজগুলো তাদের প্রাইভেট ফান্ড থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, যে তোমার কথা বলতেছি, তোমার জন্য ওরাও প্রাইভেট ফান্ড দিয়ে থাকে, যেটা তোমার যে প্রয়োজন নিড, সে নিডটা মিট করে। সো ইউএসএতে কিন্তু তাহলে আবারও আমি বলি সামারিতে 2 টাইপসের স্কলারশিপ আছে, নিড বেস এবং মেরিট বেস। দুইটারই আলাদা আলাদা অ্যাপ্লিকেশন প্রসেস আছে, দুইটারই আলাদা আলাদা রিকোয়ারমেন্টস আছে। বাট এগেইন, আমি যেহেতু এখানে আসান ভাইয়া তোমাকে চায়নার কিছু এক্সাম্পল দিছে, আমি তোমাকে বলি ওয়ার্ল্ডের যেখানে তুমি পড়াশোনা করতে চাও, তোমার অ্যাপ্লিকেশনের জন্য কি লাগবে? তোমার অ্যাপ্লিকেশনের জন্য তোমার একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের রিপোর্ট লাগবে, তোমার কিছু লেটার অফ রিকমেন্ডেশন লাগবে, হয়তোবা তোমার স্টেটমেন্ট অফ পারপোজ অথবা এসএস, পার্সোনাল স্টেটমেন্ট যেটাই বলো, এই জিনিসটা লাগবে। আর কি লাগবে? তোমার একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট লাগবে। এই 4টা জিনিস লাগবে, তুমি যেই দেশেই অ্যাপ্লাই করো। এই 4টা জিনিসের জন্য কেন তুমি ওই যে তোমার ব্রেন ওয়াশের শিকারটা হবা? এসির বাতাস খাইতে তুমি একটা এজেন্সিতে যাবা, ওরা তোমাকে বুঝায় দিবে যে পাও। আরেকটা কথা তোমাকে আমি বলি, এখন তুমি কোশ্চেন করতে পারো, ভাইয়া আলটিমেটলি তো ওরা আমাকে গ্যারান্টি দেয় যে আমি একটা স্কলারশিপ পাবো। ট্রাস্ট মি, আমি অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করছি, আমি কানাডাতে অ্যাপ্লিকেশন করছি। কিছু ইউনিভার্সিটিতে তোমাকে অটোমেটিকলি 5,000 যে কানাডিয়ান ডলার, যে 10,000 ইউএস ডলার, 20,000 ইউএস ডলার, সেটা গ্যারান্টেড দিবেই। সো ওই যে 20,000 টাকা যে তোমাকে গ্যারান্টেড দিবে, এটার পরেও দেখবার টিউশন ফি দিতে হবে তোমার 30 লাখ টাকা। তো আলটিমেটলি 30 লাখ টাকা যে দিতে পারবে, সে 40 লাখ টাকাও দিতে পারবে। আমার কথা হলো এটা। সো তুমি যদি ভালো একটা স্কলারশিপ নিতে চাও, উইচ ইজ বেসিক্যালি তুমি যদি চাও যে 40 লাখ 50 লাখ টাকার স্কলারশিপ নিবা, তোমার নিজের অ্যাপ্লিকেশন নিজে করতে হবে, বুঝে করতে হবে। তোমার অ্যাপ্লিকেশন অন্য কেউ করে দিলে তোমাকে ওই স্কলারশিপটা দিবে না, স্কলারশিপটা তোমাকে দেখে দিতেছে, আরেকজন তোমার যে অ্যাপ্লিকেশনটা করতেছে তাকে দেখে দিচ্ছে না। সো নিজের পার্সোনালিটিটাকে অ্যাডমিশন যে এসএস অ্যাডমিশন যে রিকোয়ারমেন্টস আছে সেখানে দাও, তুমি ওটার রেজাল্ট পাবা। সো আই থিঙ্ক আমি ক্লিয়ার করতে পারছি অডিয়েন্সকে। এসে আর লেটার অফ রিকমেন্ডেশন, সো এটা আমাকে অনেকে কোশ্চেন করছে, আমি যদিও রিপ্লাই করতে পারিনি। এসেটা হচ্ছে আপনি আপনার মতো করে লিখবেন। ইউএসের ক্ষেত্রে স্পেশালি আমি তোমাকে যদি বলি, ইউএসএতে যে পার্সোনাল এসে অথবা মোস্ট অফ দ্য কেস এটা কমন অ্যাপ এসে বলে থাকে, কারণ কমন অ্যাপ একটা প্ল্যাটফর্ম যেখানে থ্রুতে আমরা অ্যাপ্লিকেশন করি। এগুলো অনেক ডিপ যাওয়া যাবে, বাট এগুলো নিয়ে আমি লাস্টে বলবো যে এটার সলিউশনটা কি। তো তুমি আলটিমেটলি যদি এসের নিয়ে কথা বলতে চাই, এসের 7টা প্রম্পট থাকে। ওই 7টা প্রম্পটে তোমার পার্সোনাল স্টেটমেন্ট, যেটা কাইন্ড অফ ইউএসের ক্ষেত্রে আমি বলবো অনেক বেশি পার্সোনাল অ্যাটাচমেন্টের সাথে লিখতে হয়, নিজের স্টোরিটাকে লিখতে হয়। এবং তুমি এখানে এখন নিজেকে কোশ্চেন করো, তোমার স্টোরি যেটা অ্যাডমিশন অফিসাররা একটা রিকোয়ারমেন্টস দিছে জানার জন্য, তুমি ওই এসেটার জন্য একটা এজেন্সিতে যাই বলতেছো আমার স্টেটমেন্টটা আপনি লিখে দেন। তুমি জিনিসটাকে কই নিয়ে যাচ্ছ বলো? তুমি একটা আন্ডারগ্রেড করতে আসবে এখানে, উচ্চ শিক্ষার জন্য আসবে এখানে। এসেটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট আপনাদের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, কারণ এসে মানে এসে ধরা যায় 20-30% ধরা যায় না সাপোজ, অলমোস্ট লাইক আমি বলবো মেজরিটি পার্ট অফ ইউর অ্যাপ্লিকেশন এসের উপর ডিপেন্ড করে। কজ তোমার বুঝতে হবে তোমার অ্যাপ্লিকেশনের সব জায়গায় তুমি ফর্মালি কথা বলতেছো, এসে ইজ দ্য প্লেস যেখানে তুমি তোমার ইমোশনাল অ্যাটাচমেন্ট, তোমার যেই থিঙ্কিং ক্যাপাবিলিটি, তোমার যে মাইন্ডসেট, ওইগুলোকে প্রেজেন্ট করতে পারতেছো। কজ এখানে আরও একটা কথা বলি, তোমাকে ওরা আমেরিকাতে বসে থেকে একটা অ্যাডমিশন অফিসার যে তোমাকে কখনো দেখে নেই, তোমার সাথে কথা বলে নেই, ও তোমাকে লাখ লাখ টাকার স্কলারশিপ দিবে। কিভাবে দিবে? তোমার পার্সোনালিটাকে জাজ করে, তোমার একাডেমিক্স জাজ করে এগুলো। তো একাডেমিক্স তো তুমি সার্টিফিকেটের থ্রুতে তুমি বুঝাই দিলা, কিন্তু তোমার পার্সোনালিটাকে তুমি কিভাবে বুঝাবা? সো এসে ইজ দ্য প্ল্যাটফর্ম বলবো যে যেখানে তুমি নিজেকে হাইলাইট করতে পারবা। আরেকটা কথা আমি তোমাকে বলি, তোমার অ্যাডমিশনের সব জায়গায় লেটার অফ রিকমেন্ডেশনের কথা যেহেতু বলছো তুমি, রাইট? লেটার অফ রিকমেন্ডেশন, তুমি তোমার সম্বন্ধে কি অ্যাপ্লিকেশনে খারাপ বলবা?
বলবা না, রাইট? তুমি অলওয়েজ তোমার সম্বন্ধে ভালো কথাই বলবা। সো লেটার অফ রিকমেন্ডেশন হলো এমন একটা জিনিস, তুমি যে সব ভালো কথা বলছো সেই ভালো কথার সাপোর্টিং ডকুমেন্ট তোমার টিচাররা বলবে যে ইয়েস হি ইজ রাইট, হি ইজ দ্য আইডিয়াল স্টুডেন্ট, আই থিঙ্ক হি ইজ দ্য আইডিয়াল স্টুডেন্ট, ইয়েস। সো সে আইডিয়াল স্টুডেন্ট, সেই জিনিসগুলো করছে। তো একটা যখন সাপোর্টিং ডকুমেন্ট দিচ্ছে তোমার টিচাররা, তখন তোমার অ্যাপ্লিকেশনটা আরও স্ট্রং হচ্ছে, কারণ অ্যাডমিশন অফিসার বুঝতেছে যে এই ছেলেটাকে তো নিয়ে ওর টিচাররাও স্যাটিসফাইড, তো ওকে কেন আমি স্কলারশিপ দেবো না। ওই লেটার অফ রিকমেন্ডেশন, এগেন আমি সব জায়গায় আজকে এজেন্সিকে টাইনে নিয়ে আসবো, যে ওই লেটার অফ রিকমেন্ডেশন তোমার এজেন্সি তোমাকে বলবে আমি ম্যানেজ করে দিব। ডোন্ট ডু দোজ থিং। ধরো তোমার পার্সোনাল এসে, এটা ধরো নট লাইক যে আমি অনেক ডেডিকেটেড ছিলাম, পড়াশোনা করতাম, ভালো পড়াশোনা করতাম, এইসব কিন্তু পার্সোনাল এসেতে হয় না। পার্সোনাল এসেটা এমন টাইপের হয়, তোমার যখন অ্যাডমিশন অফিসার জিনিসটা দেখবে, সে বুঝতে পারবে যে তুমি কোন অ্যাঙ্গেল থেকে কোন প্রবলেমটা সলভ করছো। তোমার এসের প্রত্যেকটা লাইন একটার পর আরেকটা পড়লে যাতে মজা লাগে। ধরো তুমি এখানে 240 ওয়ার্ডের একটা এসি লিখলা বা 300 ওয়ার্ডের একটা এসি লিখলা, প্রত্যেকটা ওয়ার্ডের সাথে প্রত্যেক পরের ওয়ার্ডটা যাতে অ্যালাইন থাকে, এইভাবে সুন্দর করে লিখতে হবে। তো তোমরা যদি এখানে চ্যাট জিপিটি ইউজ করো, ডেফিনেটলি ওই এসেটা বাদ। এখানে একটা ট্রিক্স হচ্ছে কি, তুমি তোমার কোনো সিনিয়র থেকে হেল্প নিতে পারো, বাট তোমাকে ফার্স্ট একটা ড্রাফট ইউজ করতে হবে। যেমন আমি আমার এসেটা লিখছিলাম, আমার এসেটা সাবি দেখ, সাবি আমার এসেটা কেমন হয়েছে তুমি বলো তো। সুন্দর হয়েছে, কজ তোমার স্টোরি টেলিং জিনিসটা অনেক তোমার ভালো, যেহেতু তুমি ভিডিও বানাও ইউটিউবে, এবং এসে ইজ অল অ্যাবাউট স্টোরি টেলিং, সো এসেটা ভালো ছিল। তুমি হেল্প নিতে পারো ফার্স্টে তোমার ড্রাফট। যেমন আমার ড্রাফটই ছিল মিনিমাম 20টা, আর সেম জিনিস আমি 20 বার লিখছি 20 ধরনের। এরপর যখন আমার মনে হয়েছে না আমার স্টোরিটা এখন পারফেক্ট, যে এই জিনিসটা আমি ইউজ করতে পারবো, ওই জিনিসটাতে আমি গ্রামাটিক্যাল এরর ঠিক করছি, আমি হচ্ছে আমার ওয়ার্ড ঠিক করছি, আমি হচ্ছে আমার, ধরো যে এক একটা জিনিসের কিন্তু বিভিন্ন ধরনের ওয়ার্ড আছে, যে আমি তুমি, সো এখানে আমি যাবে নাকি তুমি যাবে, এই ওয়ার্ডগুলো আমি ঠিক করছি একটার পর একটা ওয়ার্ড। ঠিক করার পর আমার এসেটা সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, এবং আমি হচ্ছে কিছু সিনিয়রকে আমি দেখাইছি, রিভিশন করাইছি, যে ভাই যারা হচ্ছে আইএলটিএস ভালো করছে 8-9, বা যারা হচ্ছে প্রফেসর ভালো ভালো ইউনিভার্সিটি, তাদেরকে দেখাইছি যে ভাই আমার এই জিনিসটা পড়লে কি মজা লাগে নাকি। দেখেন, এত টাকা খরচ করো না, জাস্ট একটা এসে 4টা লেটার অফ রিকমেন্ডেশন লেখার জন্য অনেকে 20,000-30,000 টাকা খরচ করে ফেলে। কেন ভাই? তুমি জাস্ট গুগল থেকে তুমি নিলেই তো পারো, যে ধর একটা ওয়ার্ড তুমি বুঝতেছো না, এটা অল্টারনেটিভ ওয়ার্ড তোমার গুগলে আছে সবকিছু, জাস্ট তুমি চ্যাট জিপিটি থেকে ওয়ার্ড নিবা, তুমি ফুল কপি করবা না। এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তো সাফি, তুমি হচ্ছে তোমার স্টোরি থেকে একটু বলো যে তোমার কস্টটা কেমন গিয়েছে, বা এখন তুমি হচ্ছে ওই কস্টটা কিভাবে মানে ভাগাভাগি করছো। যেমন এখানে আমি একটু তোমাকে ক্লিয়ার করে দিই সাফি, সেটা হচ্ছে ধরো তুমি একটা স্কলারশিপ পাইছো, এরপর স্কলারশিপের উপর ভিত্তি করে কিন্তু তোমার একটা অ্যামাউন্ট দেখাইতে হয়, রাইট? ফাইন্যান্সিয়াল একটা অ্যামাউন্ট দেখাইতে হয় ইউএস এর ক্ষেত্রে। তো তোমার হচ্ছে কত টাকা স্কলারশিপ ছিল, বা তুমি কত টাকা হচ্ছে ইউএস এর ইউনিভার্সিটিকে শো করতে হয়েছে ফাইন্যান্সিয়াল জিনিসটা, সেটা একটু ক্লিয়ার করে দাও অডিয়েন্সকে। এক একজনের এখানে সিনারিও এক একজন হবে, যেহেতু ইউনিভার্সিটি অনেক বেশি। যেহেতু আমি আমার পার্টিকুলার স্টোরিটা তোমরা বলতেছো, আমি যদি বলি, আমি এইচএসসি পরীক্ষার আগে অ্যাপ্লিকেশন করছি, এবং এইচএসসি পরীক্ষার রেজাল্ট পাওয়ার আগে আমি আমার স্কলারশিপের রেজাল্ট পাইছি, হুইচ ইজ নিয়ারলি আমি বলবো 95% আমার টিউশন কভার করছে। সো আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে আমার টিউশন ফি অলমোস্ট দিতেই হবে না, আলটিমেটলি আমার দিতে হয় না পরবর্তীতে। কিন্তু এখানে তোমার বুঝতে হবে যে টিউশন ফির সাথে আলাদা কিছু খরচ থাকে, তোমার থাকা, খাওয়া অ্যান্ড আদার স্টাফস। সো ওই টাকাগুলো তুমি যখন একটা বাংলাদেশ, যেটাকে আমরা ইউএসএর পার্সপেক্টিভে যদি বলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, যেখানে আমাদের বাংলাদেশি কারেন্সিটা অনেক দুর্বল ইউএসএর কারেন্সির থেকে, তো আমরা যেটা এখানে খরচ করি সেটাকে তুমি যখন বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করো, এটা এক্সপেন্সিভই হয়ে যায় আলটিমেটলি। সো আমাদের এখানে আমি যেটা বললাম, আমার টিউশন ফি দিতে হয়নি, যেটা আমাদের অন ক্যাম্পাস জবস অ্যান্ড আমার স্কলারশিপ মেজরিটি কভার করছে, বাট থাকা খাওয়ার জন্য আমার কিছু টাকা খরচ গেছে, উইচ উইল বি ডিপেন্ডস অন দ্য স্টেট ইউ উইল গোয়িং টু লিভ নেক্সট। তো আলটিমেটলি তোমার টাকা কিছু স্পেন্ড করতে হয়, কিন্তু আমি যেটা আগেও মেনশন করছি, যে তুমি যদি তোমার অ্যাপ্লিকেশনটা পারফেক্টলি করতে পারো, ইউএস ইজ দ্য কান্ট্রি যেখানে তুমি বিনা টাকায় পড়তে পারবা। এবং এটা একটা ইউনিভার্সিটি, দুইটাই ইউনিভার্সিটি না, এরকম শত শত ইউনিভার্সিটি আছে যারা তোমাকে এই ফ্যাসিলিটিটা দিয়ে থাকে, বাট ইউ হ্যাভ টু প্রুভ ইয়োর সেলফ দ্যাট ইউ আর ক্যাপেবল ফর দোজ স্কলারশিপস অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইড। সো অ্যাপ্লিকেশনটা অনেক ওয়াইজলি টাইম দিয়ে করতে হবে, একটু কমপ্লিকেটেড যদি তুমি অন্যান্য কান্ট্রির সাথে তুলনা করো, কিন্তু আমি একটা কথা অলওয়েজ বলি, আমার যারা কন্টেন্ট দেখবে সামনে তারা জানবে যে ইউএস অ্যাপ্লিকেশন যেই জার্নিটা
জার্নিটা সেটা শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন জার্নি না, সেই জার্নির থ্রুতে তুমি নিজেকে খুঁজে পাবে। কেন? তুমি নিজে কিছু ডিসিশন নিতে পারবে, তুমি কি পড়তে চাও, তুমি কি হইতে চাও, এইসব জিনিসের অ্যান্সার না তুমি নিজে দিতে পারবে। বাংলাদেশের পার্সপেক্টিভে এইচএসসি দেওয়ার পর মোস্ট অফ দ্য স্টুডেন্ট তারা কি পড়তে চায় সেটা জানে না। আমাকে যদি ট্রিপলিতে দেয়, আমাকে যদি সিএসসিতে দেয়, আমি ওইটাই পড়বো। কিন্তু এই জার্নিটার মধ্য দিয়ে গেলে না তুমি জানতে পারবো যে হোয়াট ইউ ওয়ান্ট, দ্যাট ইজ রিয়েলি রিয়েলি ইম্পর্টেন্ট, যে তুমি কি করতে চাও। ফরচুনেটলি তুমি যে বিষয়ে পড়াশোনা করতে চাও সেই বিষয় এখানে পড়তে পারবে, তোমাকে জোর করে অন্য মেজর দিয়ে দেওয়া হবে না। এখানকার লিবারেল আর্টস কারিকুলামে তুমি 2 বছর পড়াশোনা করার পর, তুমি আন্ডারগ্রেডে 2 বছর পড়াশোনা করার পর তুমি বলবা, ডিক্লেয়ার করবা যে আমি কি বিষয়ে পড়তে চাই। সেই 2 বছরে তুমি বিভিন্ন যে ফিল্ড আছে সেটা এক্সপ্লোর করতে পারবে। আমি নিজের এক্সাম্পল দিয়ে দিই, আমি ফিল্ম অ্যান্ড ডিজিটাল মিডিয়া এক্সপ্লোর করেছি, আমি কম্পিউটার সায়েন্স এক্সপ্লোর করছি, আমি ইকোনমিক্স এক্সপ্লোর করছি, তো ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স এক্সপ্লোর করছি। তো এই জিনিসগুলো যখন এক্সপ্লোর করতে পারবো তখন আমার মনে হয়েছে যে আমি কম্পিউটার সায়েন্স না, আমি এটা পড়বো। আমি ইকোনমিক্স ট্রাই করছি, আই থিঙ্ক ইকোনমিক্স ইজ নট ফর মি। এই জিনিসগুলো তুমি বের করতে পারবে আর কি। সো দ্যাটস দ্য বিউটি অফ দ্য ইউএস অ্যাপ্লিকেশন সিস্টেম অ্যান্ড ইউ হ্যাভ টু ডু ইট বাই ইয়োর সেলফ। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে ইউএসএ অ্যাপ্লিকেশন করলে ভিসা ক্যান্সেল হয়ে যায়। টু বি অনেস্ট, ভিসা ক্যান্সেল হয় না যদি তোমার অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো রকমের চুরি চামারি না থাকে। সোজা বাংলায় ফাইন্যান্সিয়াল যে বিষয়টা, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেমন ধরো যে তোমার 20 লাখ টাকা তুমি স্কলারশিপ পাইছো, বা কত টাকা যেন দেখা যায় স্কলারশিপ পাইলে, ডিফারেন্ট ফ্রম পার্সন টু পার্সন। তোমাকে আমি সহজ হিসাব বলি, তোমার যদি ইউনিভার্সিটির খরচ হয় 50 লক্ষ টাকা, তুমি যদি স্কলারশিপ পাও 30 লক্ষ টাকা, তাহলে তোমার পকেট থেকে দিতে হইতেছে 20 লক্ষ টাকা। তুমি ভিসা ইন্টারভিউতে যাওয়ার সময় তুমি 20 লক্ষ টাকাকে তুমি 25 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা, আমি প্রেফার করি 1.5 গুণ দেখাও, বাট এক্স্যাক্ট ওইটা দেখাইলেও হয়। বাট অল ইট ম্যাটার্স ইজ ইয়োর স্কলারশিপ। তোমার অনেক কিছু আসবে, এইটার কারণে এটা হয় না, ভিসা দিচ্ছে না ইউএস। আই বিলিভ অ্যান্ড আই গ্যারান্টি দ্যাট তুমি স্কলারশিপ ম্যানেজ করতে পারলে, এবং ভালো স্কলারশিপ। আমি তোমাকে একটা কথা বলি, তোমার স্কলারশিপটা যদি তোমার খরচের থেকে বেশি হয়ে থাকে, তুমি ভিসা পাবা। কস্ট ওরা জানে তুমি স্কলারশিপটা কিভাবে ম্যানেজ করছো, তুমি তোমার হার্ডওয়ার্কের থ্রুতে। তুমি যদি একটা ট্রু স্টুডেন্ট হও, তোমার ওই হার্ডওয়ার্কটার রিফ্লেকশন হলো তোমার ওই স্কলারশিপ অ্যান্ড ফাইন্যান্সিয়াল এইটা। ওইটা যখন একটা ভিসা অফিসার দিবে, তার কোনো তো নিজের স্বার্থ নাই তোমাকে পড়াশোনায় বাধা দিতে, রাইট? সো সে তোমাকে অবশ্যই তোমাকে পড়াশোনার সুযোগটা করে দিবে। কিন্তু এখানে মানে এজেন্সিরা তোমাকে বলবে ভিসা হইতেও পারে, নাও হইতে পারে, কারণ তারা তোমাকে যে স্কলারশিপটা নিয়ে দিবে, সেখানে তোমার ধরো খরচ হবে 60 লাখ, স্কলারশিপ আবার 10 লাখ, আলটিমেটলি তোমার পকেট থেকে দিতে হবে 50 লাখ। এবং ভিসা অফিসার ওইটা ভালো করে জানে কোন কোন ইউনিভার্সিটিটা আলটিমেটলি এজেন্সির সাথে কানেক্টেড। এবং বাংলাদেশের পার্সপেক্টিভে প্রতি বছর 50 লাখ টাকা দিয়ে পড়ার ক্ষমতা কার কার আছে, এটা ভিসা অফিসার ভালো করে জানে, কারণ তারা কিন্তু বাংলাদেশেই থাকে। সো তখনই তারা ভিসাটা রিজেক্ট করে দেয়। সো কিপ ইট ইন ইয়োর মাইন্ড দ্যাট তুমি যদি নিজে অ্যাপ্লিকেশন করো, তুমি যদি স্কলারশিপ সিকিউর করো, তুমি ভিসা পাবা ফর শিওর। কারণ আলটিমেটলি ওরাই ভিসাটা কেন রাখছে, ভিসাটা রাখছে স্টুডেন্ট ভিসা, স্টুডেন্ট যাওয়ার জন্য। ওরা তো জানে তোমরা পড়াশোনা করতে যাবে, তো ওরা তোমাকে কেন আটকাবে? ওরাই সুযোগ দিতেছে, ওরাই তোমাকে আটকায় দিবে? এটা কোনো মানে তোমার সাইকোলজিক্যাল থিঙ্কই তুমি চিন্তা করো যে এটা কি কোনোভাবে ম্যাচ করতেছে যে ওরাই ভিসার অফার দিতেছে আবার ওরাই ক্যান্সেল করে দিতেছে? ওরা আসলে বাছাই করতেছে কোন ছেলে অথবা কোন মেয়েটা অ্যাকচুয়ালি পড়াশোনা করতে যাচ্ছে এবং কোন ছেলে এবং মেয়েটা আলটিমেটলি রুলস ব্রেক করতে যাচ্ছে। তো রুলস ব্রেক করাতে ওরা অবশ্যই তোমাকে সাপোর্ট করবে না। ওরা, তুমি যদি জেনুইন স্টুডেন্ট হও, ওরা তোমাকে ভিসা দিবে। অনেকের মাথায় কোশ্চেন আসে যে বাংলাদেশের থেকে কিভাবে হচ্ছে ইউএসএ আপডেটটা নিতে পারে। সো তুমি হচ্ছে এরকম সিনিয়র যারা আছে তাদের সাথে একটা কমিউনিটি বিল্ড করতে পারো, বা তাদের ফেসবুক গ্রুপে অ্যাড হতে পারো, বা তাদের যে টেলিগ্রাম গ্রুপ, যেমন সাফিদের একটা হচ্ছে গ্রুপ আছে, যে লাস্ট একটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে আমাদের F1 ভিসা ইন্টারভিউর জন্য কি কি ডকুমেন্টস লাগবে। সো আমি এখানে একটা লিস্ট করে রাখছি আমার পিসিতে। সো এই যে চেক লিস্টটা বা যেই ডকুমেন্টসগুলো ডিসক্রাইব করে যে কি কি ডকুমেন্টগুলো তোমাকে নিয়ে যেতে হয়েছে তোমার অ্যাপ্লিকেশনের টাইমে। আমি বেশি কমপ্লিকেটেড করব না এই বিষয়ে, আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের গ্রুপে অনেক রিসোর্সেস আছে, ওটা দেখে আসতে পারবে। তাও যদি আমি ইন শর্ট বলি, সেটা হলো তোমার মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমার পাসপোর্ট লাগবে। তুমি যে ইউনিভার্সিটি থেকে চান্স পেছো সেখান থেকে তোমাকে গভর্নমেন্ট থেকে জেনারেট করে তোমাকে একটা ডকুমেন্ট দেবে উইচ ইজ কল্ড I-20, যেখানে তোমার স্কলারশিপ ডিটেলস, যেখানে তোমার কত টাকা তোমার দিতে হবে কলেজকে, ওই ইনফরমেশনগুলো থাকবে। ওটার উপর একটা সেভিস আইডি থাকবে। ওই সেভিস আইডির মধ্যে তুমি ইউএসএ থেকে ওই দিন থেকে
ইউএসএতে যতদিন আসো অথবা ভিসা পাইছো, যেটাই বললাম সব রেকর্ড ওখানে থাকবে, কবে ইউএস থেকে বের হয়েছো না আসতো। তো দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, উইচ ইজ সেভিস আইডি। ওই সেভিস আইডিটা অ্যাক্টিভ করার জন্য তোমার একটা সেভিস ফি দিতে হবে, উইচ ইজ বেসিক্যালি লাইক $350। কোনো ডুয়েল কারেন্সি কার্ড অথবা বিভিন্ন সাপোর্টে ওই ফিটা দেওয়া যায়। আমি এটা নিয়ে পরবর্তীতে কোনো এক সময় ডিটেলস একটা ভিডিও বানায় দিব। এছাড়াও তোমার তুমি যদি ভিসার ফি দিতে চাও সেটাও এখন আই থিঙ্ক 20,000-22,000 টাকা হয়েছে। এক্স্যাক্ট দেখে নেবে যারা যখন এই ভিডিওটা দেখতেছো, এটা সব ওয়েবসাইটে আছে। ইউএস যে এমবেসি আছে, ওই এমবেসির ওয়েবসাইটে দেওয়া আছে। তো ভিসা ফিটা দিয়ে ভিসা ফির স্লিপটা নিবে। আর যদি আবার ডকুমেন্টের কথা আমি তোমাকে বলি, তোমার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, তোমার সার্টিফিকেটসগুলো, তোমার ফাইন্যান্সিয়াল যে ডকুমেন্টগুলো, স্পেশালি তোমার ব্যাংক স্টেটমেন্ট, তারপর তোমার কোনো এফডিআর থাকতে হয় এফডিআর এর ডকুমেন্ট। এছাড়াও তুমি যদি তোমার কোনো অ্যাসেট দেখাতে চাও, যেটাকে আমরা বলি হলো হার্ড অ্যাসেট অথবা হার্ড অ্যামাউন্ট বলি, আরেকটা হলো লিকুইড অ্যামাউন্ট। সো লিকুইড অ্যামাউন্টটা হলো তোমার মূলত তোমার এফডিআর আর তোমার ব্যাংক স্টেটমেন্ট, আর হার্ড অ্যাকাউন্টটা আমি বলি অ্যাসেট। সো ওই অ্যাসেটের কিছু ডকুমেন্ট নিয়ে যাবা। বাট আমি তোমাকে একটা জিনিস বলি, যেহেতু আমরা অনেক শত শত স্টুডেন্টদের সাথে কথা বলছি, আমরা 4 বছর ধরে এই সেক্টরটাতে আছি। আমি যদি তোমাকে বলি, তুমি যদি স্কলারশিপ ম্যানেজ করতে পারো, তোমার ভিসা ইন্টারভিউটা হবে হাইয়েস্ট 2 মিনিট থেকে 3 মিনিট, এবং তুমি যদি একটা জেনুইন স্টুডেন্ট হও এবং তুমি যদি একটা ভালো স্কলারশিপ ম্যানেজ করো, তোমার ওই ভিসাতে এত ডকুমেন্ট চাবেই না। আমি যদি তোমাকে আরও কনফিডেন্ট দেওয়ার জন্য বলি, তোমার কোনো ডকুমেন্টই তারা চাবে না। কিন্তু তুমি এর মানে না তুমি নিয়ে যাবে না, তুমি সব ডকুমেন্টই নিয়ে যাবে। তোমার বুঝতে হবে, তুমি যেই ভিসা ইন্টারভিউটা নেওয়ার আগে DS-160 ফিল আপ করছো, ওখানে তোমার অনেক ডিটেলস তুমি দিছো। সোরা ওই ডিটেলসগুলোর সাহায্যে না তোমার একটা ক্লিয়ার পিকচার পেয়ে যায় আলটিমেটলি। আর তোমার ইউনিভার্সিটি সম্বন্ধে তারা অনেক আগে থেকে বুঝে যায় কারা কোন ইউনিভার্সিটিতে যাচ্ছে না যাচ্ছে। কজ প্রতি 3 মিনিট 4 মিনিট ওরা একটা করে ইন্টারভিউ নেয় না, ওরা কত শত শত ইন্টারভিউ প্রতিদিন নেয়, কত বছর বছর নিছে। সো ওভার স্মার্ট হওয়া যাবে না, জেনুইন থাকতে হবে, এবং জেনুইন থাকলে ভিসা পেয়ে যাবে। আর ডকুমেন্টের যে চেকলিস্ট, সেই চেকলিস্ট প্রেপটক্সের পেজে যেয়ে নক দিলে আমরা দিয়ে দিব। অ্যান্ড অফকোর্স আমাদের গ্রুপে জয়েন হয়ে থাকবে। ওখানে এই পডকাস্টে সব কিছু বলা পসিবল না, আমি জাস্ট তোমাদের কিছু জেনারেল অ্যান্সার দিলাম। বাট আলটিমেট গোল হলো তোমাদেরকে আমাদের ফেসবুক যে গ্রুপ, এবং ওখানে যাও, ওখানে যে ইনাফ ফ্রি রিসোর্স আছে, ওই রিসোর্সগুলো দেখো, নিজেকে আগে কোশ্চেন করো যে তুমি কি আসলে এখানে পড়তে আসতে চাও কিনা। দেয়ার উইল বি কাপল অফ অডিয়েন্স যারা এখানে আসবেন আলটিমেটলি। সো তাদের ডেস্টিনেশন হতে পারে কানাডা, অস্ট্রেলিয়া। সো তারা কি ওই জিনিসগুলো ফলো করবে না? তাই তুমি একটা ট্রাই করে দেখতে পারো প্রসেসটার মধ্যে দিয়ে। তোমার যদি মনে হয় যে না, ইউ আর এক্সাইটেড, ইউ আর কমফোর্টেবল, দেন তুমি ওই জার্নিটার মধ্যে যাবা আর কি। আমি আরেকটা জিনিস সেখানে ক্লিয়ার করতে চাই যে তোমাদের যে সেভিস ফি যেটা দিবা সেটার আগে যে DS-160 ফর্মটা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে একটা অনেকে ভুল করে যে ব্যাংক স্টেটমেন্ট। তো এই তোমার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা কে দিচ্ছে, তোমার মা দিচ্ছে নাকি বাবা দিচ্ছে নাকি বোথ, এটা তোমার সবসময় জানতে হবে। তোমার DS-160 তুমি প্রোভাইড করলে যে আমার মা দিবে আমার টাকাটা, সে একটা জব করে সেখান থেকে দিচ্ছে, বা সে সরকারি জব করে দিচ্ছে, যাই হোক। এটা যদি তুমি এখানে মা উল্লেখ করলা, কিন্তু তুমি ভিসা অফিসার তোমাকে জিজ্ঞেস করলো, সেখানে তুমি বললা যে আমার বাবা দিবে, আর তুমি বললা যে আমার বোথ দিবে, তুমি ওইভাবে সাজাইলা তোমার অ্যান্সারটা, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিসা মোটামুটি ধরো ওইখানে ক্যান্সেল। এই জিনিসগুলো ভুল করা যাবে না, এই জিনিসগুলোতে তোমাকে একদম অ্যাকুরেট দিতে হবে। কারণ এই তোমার যে DS-160 ফর্মটা ফিল আপ করলা, এই ফুল ইনফরমেশনটাই কিন্তু ভিসা ইন্টারভিউ যিনি নিচ্ছে, যিনি অফিসার, তার কাছে কিন্তু আছে। তো সে যখন স্ক্যান করতেছে তার কম্পিউটার, সে কিন্তু দেখতে পারতেছে যে কি বলতেছো তুমি না বলতেছো। তারা আসলেই অনেক স্মার্ট। তুমি যখন বাংলাদেশ US এম্বাসিতে যাবা, ঢোকার পর প্রত্যেকটা মানুষ প্রফেশনাল, খুবই জোস একটা প্লেস, গেলেই ভালো লাগে। আমার এই পডকাস্টটা যারা লাস্ট পর্যন্ত দেখছে, তারাই আলটিমেটলি তাদের ইচ্ছা ইউএসএতে আসার আমি ধারণা করতেছি। ওকে, তাদের ইচ্ছাটা বেশি। সো আমি স্ক্রিনটা শেয়ার করব, তোমাদের জন্য একটা গিফট নিয়ে আসবো। আসান ভাইয়া আর কিছু অডিয়েন্স এই ক্ষেত্রে হেল্প হবে তাদের জন্য। সো আমি জাস্ট স্ক্রিনটা শেয়ার করে তোমাকে দেখাবো। আমি অলরেডি আমাদের প্ল্যাটফর্মের নাম বলছি। আমাদের প্ল্যাটফর্মের ওয়েবসাইট হলো preptalks.net। সেই ওয়েবসাইটে গেলে তুমি দুইটা বাটন পাবে। একটা হলো জয়েন আওয়ার কমিউনিটি, উইচ ইজ আওয়ার ফ্রি ফেসবুক গ্রুপ, যার নাম হলো দ্য টক্স ফ্যামিলি, যেখানে আমরা এরকম লাইভ ক্লাস নিয়ে থাকি, কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের। যারা আসলে রিয়েল অ্যাপ্লিকেন্ট তারা ওই গ্রুপে জয়েন করে, অবশ্যই সেটা আমাদের অনেক বড় একটা স্ট্রং কমিউনিটি বিল্ড করার লক্ষ্যে আমরা করছি। আর হলো আমাদের ডিসকর্ড সার্ভারে করতে পারো, যেখানে আমরা রিসোর্সেস প্রোভাইড করি। আলটিমেটলি আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেখানে আমরা আমাদের বাংলাদেশের বলতে পারো প্রথম
এআই বেসড একটা এডুকেশন প্ল্যাটফর্ম হবে ফর স্টাডি অ্যাব্রড, এবং এখানে তোমাদের আলটিমেটলি একটা ইকোসিস্টেম ক্রিয়েট করা হবে অনলি ফর ইউএস আন্ডারগ্রেড অ্যাপ্লিকেশন। ব্যাচ শুরু হবে জুন মাসের 15 তারিখ থেকে। এখানে আমাদের এখন আর্লি বার্ড অফার চলতেছে, 6,000 টাকার কোর্স 5,000 টাকা। ভুল করবা না এখানে একটা জিনিস, এটা কোনো ভিডিও কোর্স না, এখানে তোমাদের 58টার উপরে লাইভ ক্লাস নেওয়া হবে 7 মাস জুড়ে, তোমাকে 24/7 সাপোর্ট দেওয়া হবে, এবং এখানে আমাদের এআই টুলসগুলো এবং আমাদের এই প্ল্যাটফর্মটার পিছনে অলমোস্ট 10 থেকে 15 জন মানুষ কাজ করতেছে প্রতিনিয়ত, যেন তোমাদের বেস্ট সাপোর্টটা দিতে পারে। এগেইন আমি যদি পেমেন্টের কথা বলি, দিস ইজ দ্য পেমেন্ট ইনস্ট্রাকশন। অবশ্যই এই পেজে আসার কারণ হলো যে এখানে রেফারেন্সে তুমি যদি আহসান ভাইয়ের অডিয়েন্স হয়ে থাকো, আহসান ভাইয়ের নামটা উল্লেখ করবে, তাহলে আহসান ভাই মোটিভেট হবে আলটিমেটলি যে আমার এখান থেকে একটা অডিয়েন্স একটা সাপোর্ট পাইছে, আমি অবশ্যই তাকে জানাবো। আমাদের ওয়েবসাইটটা হলো অনেক বেশি অ্যাডভান্স, এখানে সব ইনফরমেশন সুন্দরভাবে বলা আছে। এখানে এআই টুলসগুলো তুমি লিটারলি ভিজুয়ালাইজ করতে পারবা কিভাবে তোমাকে কাজ করবে। সময় কম, অনলি অলমোস্ট 10 দিন হবে, যখন এই ভিডিওটা রিলিজ হবে 10-12 দিন থাকবে। সো ট্রাই করবে একটা ভালো লক্ষ্যে এখানে আসতে। নিজের অ্যাপ্লিকেশন তুমি যদি নিজে করতে পারো, তাহলে এখানে আসার পরে তোমার সাথে আমার দেখা হবে নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে। আমি অবশ্যই ওখানে দাঁড়িয়ে থেকে আহসান ভাইকে কল করব যে দেখো তোমার চ্যানেলের অডিয়েন্স আজকে আমার সাথে ইউএসএতে আছে। উই আর নট আ নিউ প্ল্যাটফর্ম, উই আর জাস্ট লঞ্চিং আ নিউ সিস্টেম, দ্যাটস ইট। সো কথা আর বাড়াবো না, আমার এন্ড থেকে আমি ডান। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে এখানে, অথবা বাংলাদেশে আমাদের কোম্পানির কোনো একটা ইভেন্টে। আজকের পডকাস্টটা আমরা আসলে আরো বড় করব না, আমি ভিডিও বানাই তোমাদের জন্য, বাট আমি যদি কোনো প্রকারের মোটিভেশন না পাই, সেক্ষেত্রে আমি আসলে এই টপিকে আর ভিডিও বানাবো না। তোমরা ডেফিনেটলি এই ভিডিওতে লাইক করবা, আমাদের যদি 2000 লাইক হয় ডেফিনেটলি তোমাদের যে কনফিউশনগুলো আছে কমেন্টে লিখবা, আমি তো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবোই। দেন আমরা সাফির সাথে আরেকটা পডকাস্ট করবো। নট অনলি সাফি, আমরা আরো যারা ইউএসএ তে একদম ফুল রাইড স্কলারশিপ পাইছে তাদেরকে নিয়েও পডকাস্ট করবো ফিউচারে আমাদের এই চ্যানেলে, আমাদের ফেসবুক পেজে। ডোন্ট ফরগেট টু ফলো আস।